আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা ক্লাসের শুরুতেই একটি কোষ দেখতে পাচ্ছ এবং কোষ থেকে বিভিন্ন বস্তুগুলোকে নির্দেশ করা হয়েছে, যেমন ডি গ্লুকোজ, গ্লুটামিন, রিং গ্লুকোজ, ডিএনএ, ট্রাইগ্লিসারল, ইনসুলিন। অর্থাৎ এ দেখে বুঝতে পারছো এগুলো সবই রাসায়নিক বস্তু বা রাসায়নিক উপাদান যা কোষের ভিতরে থাকে। তাহলে আজকের আমাদের পড়ার বিষয় হলো রসায়ন। কি রসায়ন? কোষ রসায়ন, যা জীববিজ্ঞানের প্রথম পত্রের ৩য় অধ্যায়। আমরা কোষ রসায়ন সম্পর্কে বা সেল কেমিস্ট্রি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রিতে আলোচনা করা হয়েছে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন, লিপিড, এনজাইম নিয়ে। এর ভিতরে আজ আমরা পড়ব কার্বোহাইড্রেট সম্পর্কে। কার্বোহাইড্রেট বা শর্করা হলো অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ, যা অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ নিয়ে গঠিত। তাহলে মনে রাখবে কি দ্বারা গঠিত? অ্যালডিহাইড বা কিটোন মূলক দ্বারা গঠিত। এবং কি দ্বারা গঠিত? হাইড্রক্সিল মূলক দ্বারা গঠিত। অন্যভাবে যদি বলি, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কার্বোহাইড্রেট বলা হয়। এবং কার্বোহাইড্রেট একটি জৈব যৌগ। তাহলে আমরা পড়লাম অ্যালডোজ মূলক বা কিটোজ মূলক। অর্থাৎ একটি যৌগে যখন কার্বন এবং অক্সিজেনের ভিতরে দ্বিবন্ধন থাকে এবং একটি হাইড্রোজেন থাকে, অর্থাৎ কার্বনের 4টি কার্বনের হাতের একটি হাত আরেকটি কার্বনের সাথে যুক্ত থাকবে, একটি অক্সিজেনের সাথে 2টি হাত থাকবে এবং আরেকটি হাইড্রোজেনের সাথে একটি হাত বা বন্ধন থাকবে। এই ধরনের মূলককে বলা হয় অ্যালডোজ। কিটোন মূলক হলো যখন কোন একটি যৌগের কার্বন এবং অক্সিজেনের ভিতরে দ্বিবন্ধন থাকবে এবং অপর দুই পাশে কার্বন যুক্ত থাকবে এবং কার্বন অক্সিজেনের মূলকটি যৌগের মধ্যে থাকবে, তাদেরকে বলা হয় কিটোন মূলক। তাহলে অ্যালডিহাইড মূলক এবং কিটোন মূলকের সমন্বয়ে গঠিতই হবে কার্বোহাইড্রেট। এছাড়া কি থাকবে? অসংখ্য হাইড্রক্সিল মূলক থাকবে। যেমন এই অ্যালডোজ সুগারে হাইড্রক্সিল মূলক আছে 2টি, কিটোজ সুগারে হাইড্রক্সিল মূলক আছে 2টি। আরেকভাবে বলেছিলাম কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তাহলে এই অ্যালডোজ এবং কিটোজ হলো একটি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের প্রধান ভূমিকা হলো শক্তির উৎস। জীবদেহের শক্তির প্রধান উৎস হিসাবে কাজ করে কার্বোহাইড্রেট এবং এটি জারিত হয়ে উদ্ভিদ এবং প্রাণীর দেহে শক্তি উৎপন্ন করে থাকে। উদ্ভিদ প্রথমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। তাই উদ্ভিদই শক্তির প্রধান উৎস এবং সেই শক্তিটি হলো কার্বোহাইড্রেট। গাঠনিক উপাদান। জীবের দেহের গাঠনিক উপাদান হিসেবে কার্বোহাইড্রেট ভূমিকা পালন করে। যেমন উদ্ভিদের দৈহিক কাঠামো বা দৃঢ়তা দান করে থাকে সেলুলোজ। সেলুলোজ হলো একটি কার্বোহাইড্রেট। সঞ্চিত উপাদান। উদ্ভিদের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ এবং প্রাণীর দেহে সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। স্টার্চ এবং গ্লাইকোজেন উভয়ে কার্বোহাইড্রেট। বিপাকে সাহায্যকারী। জীবের দেহে প্রতিনিয়ত লক্ষ লক্ষ বিক্রিয়া সংঘটিত হয়। এই বিক্রিয়াগুলোকে বলা হয় মেটাবলিজম এবং কার্বোহাইড্রেট এই মেটাবলিজমে সাহায্য করে থাকে। কোএনজাইমের গাঠনিক অংশ হলো কার্বোহাইড্রেট। আমরা জানি এনজাইম হলো প্রোটিন, আর এনজাইমের সাথে যখন কার্বোহাইড্রেট সহ অন্যান্য উপাদান যুক্ত থাকতে পারে তাদেরকে বলা হয় কোএনজাইম। যখন এনজাইম বা প্রোটিনের সাথে কোএনজাইম হিসাবে কার্বোহাইড্রেট যুক্ত থাকে তাদেরকে বলবো কোএনজাইমের গাঠনিক অংশ। লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট কোনো বস্তুকে পিচ্ছিল করতে সাহায্য করে। মানুষের দেহের যে হাড়ের সন্ধিস্থলগুলো আছে, যার কারণে আমরা হাত, পা বা সমগ্র দেহকে মুভ করতে পারি, এই মুভ করার পিছনে কার্বোহাইড্রেট লুব্রিকেন্ট হিসাবে কাজ করে থাকে। তাহলে আমরা কার্বোহাইড্রেটের ভূমিকা জানলাম কি? 1 নম্বর হলো
শক্তির উৎস, 2 নম্বর হলো গাঠনিক উপাদান, 3 নম্বর হলো সঞ্চিত উপাদান, 4 নম্বর বিপাকে সাহায্যকারী, 5 নম্বর কোএনজাইমের গাঠনিক অংশ, 6 নম্বর হলো লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। এবার আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব। কার্বোহাইড্রেট বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, আমরা এক একে সবগুলো জানবো। গঠনগতভাবে কার্বোহাইড্রেট 3 ধরনের। এক হলো মনোস্যাকারাইড, 2 অলিগোস্যাকারাইড, 3 পলিস্যাকারাইড। তাহলে আমরা প্রথমে জানি মনোস্যাকারাইড সম্পর্কে। মনোস্যাকারাইড হলো সরল শর্করা। মনো মানে এক, স্যাকারাম মানে চিনি, অর্থাৎ যার কার্বন সংখ্যা 3 থেকে 10 তারা হলো মনোস্যাকারাইড। এবং এদের বৈশিষ্ট্য হলো এরা স্বাদে মিষ্টি হবে, পানিতে দ্রবণীয় হবে, স্ফটিক আকার হবে, একটি মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকতে হবে। আবারও বলছি, কার্বন সংখ্যা থাকবে 3 থেকে 10টি এবং মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকবে। তাহলে মিলিয়ে নিয়ে আমরা ট্রায়োজ, 3 কার্বন বিশিষ্ট যৌগকে বলা হয় ট্রায়োজ। তাহলে এখানে এটি হলো গ্লিসার অ্যালডিহাইড, কারণ এখানে অ্যালডিহাইড মূলক আছে। আমরা বলেছিলাম যে অ্যালডিহাইড মূলক অথবা কিটোন মূলক থাকবে। তাহলে গ্লিসার অ্যালডিহাইডে একটি অ্যালডিহাইড মূলক আছে, হাইড্রক্সিল মূলক আছে এবং কার্বনের সংখ্যা 3। তাই 3 কার্বন বিশিষ্ট যৌগকে বলছি মনোস্যাকারাইড এবং গ্লিসার অ্যালডিহাইড হলো একটি মনোস্যাকারাইড। ইরিথ্রোজ, এটি হলো টেট্রোজ সুগার বা টেট্রোজ কার্বোহাইড্রেট বা টেট্রোজ মনোস্যাকারাইড, কারণ এখানে কার্বনের সংখ্যা 4টি। যাদের কার্বনের সংখ্যা 4 তারা হলো টেট্রোজ। যাদের কার্বনের সংখ্যা 5 তাদেরকে বলা হয় পেন্টোজ সুগার। এবং রাইবোজ একটি পেন্টোজ সুগার এবং এখানে একটি অ্যালডিহাইড মূলক আছে। যাদের কার্বনের সংখ্যা 6 তাদেরকে বলা হয় হেক্সোজ সুগার। এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ের কার্বোহাইড্রেটের কার্বনের সংখ্যা 6টি করে। তাই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হলো হেক্সোজ সুগার। আরেকটি বিষয় লক্ষণীয়, গ্লুকোজের অ্যালডিহাইড মূলক থাকে কিন্তু ফ্রুক্টোজে কিটোন মূলক থাকে এবং অ্যালডিহাইড মূলকটি সবসময় বাইরের দিকে থাকে, কিটোন মূলক যৌগের ভিতরে থাকে। তাহলে গ্লিসারঅ্যালডিহাইড, ইরিথ্রোজ, রাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো সবই মনোস্যাকারাইড। অনেক সময় অ্যালডিহাইড মূলক নাকি কিটোন মূলক এর উপর ভিত্তি করেও আমাদের এমসিকিউ বা পরীক্ষা এসে থাকে, তাই এইগুলো আমাদের জানা জরুরি। যেমন গ্লিসারঅ্যালডিহাইডে এখানে অ্যালডিহাইড মূলক আছে, রাইবোজ 5 কার্বন বিশিষ্ট যৌগ বা পেন্টোজ সুগার, এখানে অ্যালডিহাইড মূলক আছে। গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এরও অ্যালডিহাইড মূলক আছে। তাই গ্লিসারঅ্যালডিহাইড, রাইবোজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এরা সবই অ্যালডোজ সুগার। ড্রাই হাইড্রক্সি অ্যাসিটোনে কিটোন মূলক আছে, রাইবোলোজে কিটোন মূলক এবং ফ্রুক্টোজে কিটোন মূলক। তাই ডাই হাইড্রক্সি অ্যাসিটোন, রাইবোলোজ এবং ফ্রুক্টোজ হলো কিটোজ সুগার। অনেক সময় প্রশ্নে এমসিকিউ হিসেবে এগুলো এসে থাকে যে ফ্রুক্টোজ কোন ধরনের সুগার, কিটোজ সুগার অথবা অ্যালডোজ সুগার। গ্লুকোজ হলো হেক্সোজ মনোস্যাকারাইড, অর্থাৎ হেক্সোজ মানে 6 কার্বন বিশিষ্ট যৌগ এবং যারা 3 থেকে 10টি কার্বন নিয়ে গঠিত তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড। যেহেতু গ্লুকোজে 6টি কার্বন থাকে তাই গ্লুকোজ হলো হেক্সোজ মনোস্যাকারাইড এবং গ্লুকোজে অ্যালডিহাইড মূলক থাকে তাই অ্যালডোহেক্সোজ। এবং একে বলা হয় আঙ্গুরের শর্করা, কারণ পাকা আঙ্গুরের ভিতরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30 ভাগ থাকে। অন্যান্য উপাদান থাকলেও আঙ্গুরের ভিতরে গ্লুকোজের মাত্রা সবচেয়ে বেশি থাকার কারণে গ্লুকোজকে বলা হয় আঙ্গুরের শর্করা। গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট যৌগ যার সংকেত হলো কার্বন 6, হাইড্রোজেন 12 এবং অক্সিজেন 6। গ্লুকোজের রিং স্ট্রাকচার, গ্লুকোজকে যখন রিং স্ট্রাকচারে অঙ্কন করা হয় তখন 1 নম্বর কার্বনে উপরে কখনো হাইড্রোজেন মূলক, নিচে হাইড্রক্সিল মূলক অথবা উপরে হাইড্রক্সিল মূলক থাকতে পারে। অর্থাৎ হাইড্রক্সিল মূলকের অবস্থানের উপর ভিত্তি করে গ্লুকোজ 2 ধরনের। যদি হাইড্রক্সিল মূলক নিচে থাকে তাহলে তাকে বলবো আলফা গ্লুকোজ এবং
হাইড্রক্সিল মূলক যদি উপরে থাকে তাহলে তাকে বলবো বিটা গ্লুকোজ। তাহলে এটি হলো হেক্সোজ সুগার এবং এখানে হাইড্রক্সিল মূলক নিচে থাকার কারণে এটি আলফা গ্লুকোজ, হাইড্রক্সিল মূলক উপরে থাকার কারণে এটি হলো বিটা গ্লুকোজ। এছাড়া ডি এবং এল গ্লুকোজ কি? গ্লুকোজের চেইন স্ট্রাকচারে যখন 5 নম্বর কার্বনের সাথে হাইড্রক্সিল মূলকটি ডানে থাকে তাকে বলবো ডি গ্লুকোজ। 5 নম্বর কার্বনের সাথে হাইড্রক্সিল মূলক যদি বামে থাকে তাহলে তাকে বলা হয় এল গ্লুকোজ। তাহলে হাইড্রক্সিল মূলক 5 নম্বর কার্বনে কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। এরপর আসি ফ্রুক্টোজ সম্পর্কে। ফ্রুক্টোজ হলো কিটোহেক্সোজ, অর্থাৎ ফ্রুক্টোজের ভিতরে কিটোন গ্রুপ থাকবে এবং এটি 6 কার্বন বিশিষ্ট যৌগ। ফ্রুক্টোজকে ফলের চিনি বলা হয়, কারণ ফলের ভিতরে ফ্রুক্টোজের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আর যেহেতু গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো সবই সুগার বা চিনি, তাই ফ্রুক্টোজকে ফলের চিনি বলা হয়। তাহলে ডি বা এল কেন বলা হলো? আবারও বলছি, 5 নম্বর কার্বনের হাইড্রক্সিল মূলক যদি ডানে থাকে তাহলে ডি। তাহলে এটা ফ্রুক্টোজ, যেহেতু কিটোন গ্রুপ আছে তাই এটি ডি ফ্রুক্টোজ। এবং এখানে 5 নম্বর কার্বনে হাইড্রক্সিল মূলকটি বামে আছে তাই এল ফ্রুক্টোজ। রাইবোজ শর্করা। আমরা ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ সম্পর্কে অনেক পড়েছি। আজ আমরা রাসায়নিকভাবে আরেকটু পড়ার চেষ্টা করি। 2 নম্বর কার্বনে নিচের দিকে হাইড্রক্সিল মূলক থাকে রাইবোজের। আর ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে নিচের দিকে শুধুমাত্র হাইড্রোজেন আছে। তাহলে ডি মানে হলো হ্রাস, অক্সি মানে অক্সিজেন। অর্থাৎ যখন রাইবোজের 2 নম্বর কার্বনে একটি অক্সিজেনের হ্রাস থাকে তাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ। আর ডিঅক্সিরাইবোজ কোথায় থাকে? ডিএনএ এর ভিতরে। আর রাইবোজ কোথায় থাকে? আরএনএ এর ভিতরে। তাহলে আমরা পড়েছিলাম কার্বোহাইড্রেটের গাঠনিকভাবে 3 ধরনের। এক হলো মনোস্যাকারাইড, 2 হলো অলিগোস্যাকারাইড। তাহলে অলিগো মানে স্বল্প, স্যাকারাম মানে চিনি। অর্থাৎ 2 থেকে 10টি মনোস্যাকারাইড অণু নিয়ে গঠিত হবে অলিস্যাকারাইড। এবং এই মনোস্যাকারাইডের ভিতরে পরস্পরের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তাহলে এতক্ষণ আমরা যে অলিগোস্যাকারাইড, এতক্ষণ যে মনোস্যাকারাইড নিয়ে পড়লাম, অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, এগুলো সবই মনোস্যাকারাইড। এগুলো যখন যুক্ত হবে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে তখন তৈরি হবে অলিগোস্যাকারাইড। কিন্তু অলিগোস্যাকারাইডে কতটি মনোস্যাকারাইড যুক্ত থাকবে? 2 থেকে 10টি। যেমন এখানে একটি গ্লুকোজ, একটি গ্লুকোজ, এই দুইটা গ্লুকোজ মিলে তৈরি হবে ম্যালটোজ। তাহলে ম্যালটোজ হলো একটি অলিগোস্যাকারাইড। কখনো কখনো একে ডাইস্যাকারাইড বলা হয়, কারণ দুইটা মনোস্যাকারাইড দ্বারা গঠিত যৌগকে ডাইস্যাকারাইড বলে। রাফিনোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এই তিনটি হলো মনোস্যাকারাইড। এই তিনটি মনোস্যাকারাইডের ভিতরে যখন গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা গঠিত হয় তখন এটি একটি অলিগোস্যাকারাইড। এখন আমরা অলিগোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড সুক্রোজ সম্পর্কে বিস্তারিত জানি। সুক্রোজের আণবিক সংকেত হয় কার্বন থাকবে 12, হাইড্রোজেন থাকবে 22 এবং অক্সিজেন থাকবে 11টি। সুক্রোজকে বলা হয় খাবারের চিনি, অর্থাৎ আমরা যে চিনি খাই সেটি মূলত সুক্রোজ। এবং সুক্রোজকে বলা হয় নন রিডিউসিং সুগার। সুক্রোজের গঠন, সুক্রোজ হলো আলফা ডি গ্লুকোজ এবং বিটা ফ্রুক্টোজের সমন্বয়ে গঠিত একটি যৌগ। আমরা বলেছিলাম 1 নম্বর কার্বনে হাইড্রক্সিল মূলক যদি নিচে থাকে তাহলে সেটি হবে আলফা গ্লুকোজ। আর যদি হাইড্রক্সিল মূলক উপরে থাকে তাহলে সেটি হবে বিটা ফ্রুক্টোজ। এটি হলো 1 নম্বর কার্বন। এই 1 নম্বর কার্বনের সাথে হাইড্রক্সিল মূলক উপরে আছে। এটি হলো 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন এবং 6 নম্বর কার্বন। কারণ ফ্রুক্টোজ হলো হেক্সোজ সুগার। অর্থাৎ
আলফা গ্লুকোজের 1 নম্বর কার্বনের OH এর সাথে বিটা ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের OH এর ভিতরে যখন বন্ধন সৃষ্টি হয় তখন আলফা 1 2 গ্লাইকোসাইডিক বন্ধন সৃষ্টি হয় এবং সুক্রোজ গঠিত হয়। সেলোবায়োস এটিও একটি অলিগোস্যাকারাইড। এখানে গ্লুকোজের 1 নম্বর কার্বনের OH টি উপরে আছে, তাহলে এটি বিটা গ্লুকোজ। আবার এই গ্লুকোজের 1 নম্বর কার্বনের OH টি উপরে আছে, তাহলে এটিও বিটা গ্লুকোজ। যখন দুইটা বিটা গ্লুকোজ এর 1 এবং 4 নম্বর কার্বনের ভিতরে বন্ধন সৃষ্টি হয় বা লিংকেজ তৈরি হয়, তাকে বলা হয় বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিংকেজ এবং যে যৌগটি গঠিত হয়েছে তার নাম হলো সেলোবায়োস। এবং বিটা গ্লাইকোসাইডিক লিংকেজের মাধ্যমে এটি একটি ডাইস্যাকারাইড তৈরি হয়েছে বা একে অলিগোস্যাকারাইডও বলা যায়। এরপর আসে পলিস্যাকারাইড। পলি মানে অনেক, স্যাকারাইড মানে চিনি, অর্থাৎ 10 এর অধিক মনোস্যাকারাইড যুক্ত থাকলে তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। তবে এটি কয়েকশো থেকে কয়েক হাজার মনোস্যাকারাইডও হতে পারে। যেমন স্টার্চ, এটি একটি পলিস্যাকারাইড, অর্থাৎ অসংখ্য মনোস্যাকারাইড মিলে তৈরি হবে স্টার্চ। এবং স্টার্চ হলো উদ্ভিদের সঞ্চিত শর্করা, অর্থাৎ উদ্ভিদের দেহে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপন্ন হয় তা গ্লুকোজ, এবং গ্লুকোজ গুলো সঞ্চিত হয়ে স্টার্চ তৈরি করে এবং উদ্ভিদ তার প্রয়োজনে ব্যবহার করে। উদ্ভিদকে প্রাণী গ্রহণ করার মাধ্যমে স্টার্চ প্রাণী সম্প্রদায় গ্রহণ করে। অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের সমন্বয়ে গঠিত হয় স্টার্চ। অ্যামাইলোজ হলো শাখাহীন আর অ্যামাইলোপেকটিন শাখাযুক্ত। অনেক সময় প্রশ্ন আসে অ্যামাইলোজ কেন শাখাহীন এবং অ্যামাইলোপেকটিন কেন শাখাযুক্ত। 200 থেকে 1000 গ্লুকোজ অণু সমন্বয়ে গঠিত হয় অ্যামাইলোজ। তাহলে অ্যামাইলোজ কি একটি পলিস্যাকারাইড আর গ্লুকোজ হলো একটি মনোস্যাকারাইড। তাহলে কতগুলো গ্লুকোজ বা মনোস্যাকারাইড? 200 থেকে 1000 গ্লুকোজ অণু নিয়ে গঠিত হবে অ্যামাইলোজ। আর অ্যামাইলোপেকটিন 2000 থেকে 2 লক্ষ গ্লুকোজ অণু নিয়ে গঠিত হবে অ্যামাইলোপেকটিন। তাহলে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের রাসায়নিক গঠনটা আমরা একবার দেখে নিই। অ্যামাইলোজ, এই গ্লুকোজের 1 নম্বর কার্বন, অপর গ্লুকোজের 4 নম্বর কার্বন। একটা গ্লুকোজের 1 নম্বর কার্বন, অপর গ্লুকোজের 4 নম্বর কার্বন। এইভাবে আলফা গ্লুকোজের 1 এবং 4 নম্বর কার্বনের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যখন একটি যৌগ তৈরি হয় তখন সেটি হবে অ্যামাইলোজ। এবং এরা 1 এবং 4 নম্বর কার্বনের সাথে যুক্ত হওয়ার কারণে এটি একটি সরল শাখাযুক্ত হবে। তাহলে আবারও বলছি, অ্যামাইলোজকে কেন শাখাহীন বলা হয়? কারণ অ্যামাইলোজের গ্লুকোজ অণুসমূহের ভিতরে 1 এবং 4 নম্বর কার্বনের ভিতরে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন বিদ্যমান। এই কারণে এরা সবসময় সরলরৈখিকভাবে যুক্ত হতে থাকবে। আর অ্যামাইলোপেকটিন কেন শাখাযুক্ত? অ্যামাইলোপেকটিনে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন ছাড়াও আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন বিদ্যমান। কারণ আমরা জানি এটি হলো 1 নম্বর কার্বন, 2, 3, 4, 5 এবং 6। এখানে একটি কার্বন থাকে। তো এই 6 নম্বর কার্বনের সাথে যখন অপর একটি গ্লুকোজের 1 নম্বর কার্বন যুক্ত হয় তখন সেটা একটি শাখা তৈরি করে। আবার যদি এখানে এই 6 নম্বর কার্বনের সাথে যদি আরো একটি গ্লুকোজ এবার যুক্ত হয় তখন সেখানে একটি শাখা তৈরি করবে। অর্থাৎ অ্যামাইলোপেকটিনের ভিতরে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন এবং আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন বিদ্যমান। আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন শাখাহীন করবে আর আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন শাখাযুক্ত তৈরি করবে। তাই অ্যামাইলোপেকটিন যেহেতু আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন ও আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনের দ্বারা গঠিত, তাই অ্যামাইলোপেকটিন শাখাযুক্ত কার্বোহাইড্রেট। গ্লাইকোজেন এটিও অসংখ্য মনোস্যাকারাইডের সমন্বয়ে গঠিত এবং গ্লাইকোজেনকে বলা হয় প্রাণীজ শর্করা, অর্থাৎ প্রাণীর দেহে বা মানুষের দেহে সঞ্চিত খাদ্য হিসাবে গ্লাইকোজেন থাকে। অ্যামাইলোপেকটিনের মতো এটিও একটি শাখাযুক্ত, তবে এটি লম্বায় খাটো থাকে কিন্তু অনেক বেশি
শাখাযুক্ত এবং প্রতিটি শাখায় 10 থেকে 20টি গ্লুকোজ অণু বা মনোস্যাকারাইড থাকে। এটি হলো একটি গ্লাইকোজেনের চিত্র। আমরা যদি এভাবে দেখি তাহলে দেখো 1 নম্বর এবং 4 নম্বর কার্বনের সাথে এভাবে যুক্ত হয়েছে, এটি একটি সরল শাখাযুক্ত। আর যখন 1 নম্বর কার্বন এবং 6 নম্বর কার্বনের সাথে যুক্ত হয় তখন সেটি একটি শাখাযুক্ত হয়। অর্থাৎ গ্লাইকোজেন আলফা 14 এবং আলফা 16 দুই বন্ধনে আবদ্ধ থাকে, তাই গ্লাইকোজেনও একটি অ্যামাইলোপেকটিনের মতো শাখাযুক্ত পলিস্যাকারাইড। সেলুলোজ কোষ প্রাচীরের গাঠনিক উপাদান সেলুলোজ, এবং সেলুলোজ হলো পলিস্যাকারাইড। প্রায় 1250টি থেকে 12500 পর্যন্ত আলফা এবং বিটা গ্লুকোজের অণুর চেইন হলো সেলুলোজ, এবং উদ্ভিদের দৃঢ়তা দানকারী পদার্থ হলো সেলুলোজ। কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস আমরা আগে পড়লাম, গাঠনিকভাবে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। সেখানে পড়েছি কার্বোহাইড্রেট 3 ধরনের, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এখন আমরা পড়ব বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। 1 বিজারক শর্করা, 2 হলো অবিজারক শর্করা। অর্থাৎ বিজারক শর্করা হলো মনোস্যাকারাইডগুলো। মনোস্যাকারাইডের হাইড্রক্সিল মূলকগুলো যখন পরস্পরের সাথে যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে, সেখান থেকে হাইড্রক্সিল মূলক ও হাইড্রোজেন মিলে পানি উৎপন্ন করে বের হয়ে যায় এবং যৌগটি বিজারিত হয়ে যায় এবং নিজে জারিত হয়। তাই মনোস্যাকারাইডগুলোকে বলা হয় বিজারক শর্করা। এবং অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইডগুলো যেহেতু বিজারক এর মাধ্যমেই বিজারিত হওয়ার মাধ্যমেই গঠিত হয়েছে, তাই এরা পুনরায় জারিত হতে পারে না এবং বিজারিত যৌগ গঠন করতে পারে না। তাই অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইডকে বলা হয় অবিজারক শর্করা। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট 2 ধরনের, একটি হলো সুগার, অপরটি হলো নন সুগার। সুগার বা মিষ্টি আমরা বুঝি, যারা স্বাদ যুক্ত তাদেরকে বলছি সুগার, আর যারা স্বাদহীন তাদেরকে বলা হয় নন সুগার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সকল ধন্যবাদ।